শহীদ সাহিত্যিক সোমেনচন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতার শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি সোমেনচন্দ পাঠাগারের সকল কর্মী ও শুভানুধ্যায়ীদের, যারা যুগের পর যুগ শহীদ সাহিত্যিক সোমেনচন্দের আদর্শকে অন্তরে লালন করে মানবতার মুক্তির অগ্রযাত্রায় আলোকবর্তিকা হাতে দিক বিদিক ছুটে চলেছেন। আমার আজকের আলোচনার বিষয় হিসেবে আমি নির্ধারণ করেছি ইঁদুর ও দাঙ্গা গল্পের আলোকে সোমেনচন্দের আদর্শিক চেতনা। প্রিয় সুধী, সাহিত্য খেলা নয়, শৌখিনতা তো নয়ই। সাহিত্য জীবনের প্রকাশ, আবার নবজীবনের ভিত্তি। লেখকের জীবন দর্শন ও জীবন আদর্শের আলোচনাকে পাশ কাটিয়ে তার সৃষ্টিকর্মের আলোচনা অসম্পূর্ণ। আমরা সোমেনের ব্যক্তিগত জীবন আদর্শ আলোচনাপূর্বক তার গল্পে সেই আদর্শের প্রতিফলনকে গুরুত্ব দেব। সোমেনচন্দ্রের জন্ম 1920 সালের 24 মে। ছাত্র জীবনেই তার লেখালেখি শুরু। মাত্র 17 বছর বয়সে 1937 সালে সাপ্তাহিক দেশ পত্রিকায় তার প্রথম গল্প শিশুতপন প্রকাশিত হয়। ছাত্র জীবনেই তিনি সাম্যবাদের আদর্শকে বুকে ধারণ করে মার্ক্সবাদী রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও সোমেন সক্রিয় ভূমিকা পালন করেন। ট্রেড ইউনিয়নে যুক্ত থাকার কারণে শ্রমিক ও মেহনতি মানুষের সংগ্রামী জীবনের সাথে সোমেনের ঘনিষ্ঠ সাক্ষাৎ ঘটেছিল, যার প্রত্যক্ষ প্রভাব রয়েছে সোমেনের ছোট গল্পগুলিতে। এছাড়া প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠকের ভূমিকায় থাকার ফলে তিনি তার লক্ষ্যটি নির্ধারণ করতে পেরেছিলেন পরিপূর্ণভাবে। এই প্রসঙ্গে রণেশ দাশগুপ্তের উদ্ধৃতিটি আমি তুলে ধরছি। ঢাকায় প্রগতি লেখক সংঘের শাখা স্থাপিত হয়েছিল একটা সন্ধিক্ষণে। শাখা স্থাপনের প্রস্তুতির মূলে ছিলেন কয়েকজন তরুণ লেখক, যারা ভেবেছিলেন প্রগতি লেখক সংঘের সাম্রাজ্যবাদ বিরোধী ও গণমুখী ঘোষণাপত্র অনুযায়ী অবিলম্বে কিছু করা দরকার। যারা এই প্রয়োজন অনুভব করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে তরুণ বয়সী ছিলেন সোমেনচন্দ্র। আমরা সোমেনচন্দ্রের আদর্শিক চেতনাকে বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় পাই। 1. শ্রেণী চেতনা ও শ্রেণী সংগ্রাম। 2. অসাম্প্রদায়িক চেতনা। 3. ফ্যাসি বিরোধী চেতনা। এছাড়াও সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা এবং মানবতাবাদী চেতনা তো ছিলই। এই আদর্শিক চেতনার আলোকেই আমরা সোমেনচন্দ্রের ইঁদুর এবং দাঙ্গা গল্প দুটির আলোচনা করব। প্রথমে আসা যাক সোমেনের ইঁদুর গল্পে। সোমেনচন্দ্রের ইঁদুর গল্পটি প্রতীকী ব্যঞ্জনাময়। এই গল্পে সোমেন ইঁদুরকে দেখিয়েছেন বুর্জুয়া শাসক শ্রেণীর প্রতীক হিসাবে, যারা দরিদ্রের মুখের খাবার নষ্ট করে দেয়, তাদের গায়ের বস্ত্র কেটে কুটে তাদেরকে অশালীন করে দেয়, যেন শোষণের দাঁত দিয়ে দরিদ্রের অধিকারকে, তাদের স্বপ্নকে ধ্বংস করে দেয়। গল্পে শোষকের বিনাশ দেখিয়েছেন লেখক। লেখকের ভাষায়, কয়েকদিন পরে কোনো এক গভীর প্রত্যুষে একটি ইঁদুর মারা কল হাতে করে আমার বাবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বোকার মতো হাসতে লাগলেন। দারুণ খুশিতে নাড়ু আর মন্টুও 2 আঙুল ধরে বানরের মতো লাফাচ্ছিল। কয়েক মিনিট পরেই আরও অনেক ছেলেপুলে এসে জুটল। একটা কুকুর দাঁড়ালো এসে পাশে। উপস্থিত ছেলেদের মধ্যে যারা সাহসী, তারা কেউ লাঠি, কেউ বড় বড় ইট নিয়ে বসলো রাস্তার ধারে। ব্যাপার কিছুই নয়, কয়েকটি ইঁদুর ধরা পড়েছে। প্রিয় সুধী, কোনো গভীর প্রত্যুষী শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ, যেটাকে আমরা সাম্যবাদের নতুন ভোর হিসেবে উল্লেখ করতে পারি। অর্থাৎ লেখক বুঝাতে চেয়েছেন এই বুর্জোয়াদের শোষণ নির্যাতন বেশি দিন স্থায়ী হয় না,
এদের ধ্বংস অনিবার্য। গল্পটিতে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হিসাবে বাবা, মা, রক্ষিত মশাই, প্রেস কর্মচারী মদনকে উপস্থাপন করা হয়েছে। এরা প্রত্যেকেই মধ্যবিত্ত মানসিকতার ভাবাবেগ তাড়িত। দারিদ্র্যের বর্তমান বাস্তবতা তারা স্বীকার করতে চায় না, এক ধরনের উদাসীনতা নিয়ে দারিদ্র্যকে ঢাকতে চায়। আবার এই গল্পের সুকুমার চরিত্রটি শ্রেণী সংগ্রামে বিশ্বাসী। ইয়াসিন ও শশধর এরা বিপ্লবের চেতনায় নতুন সমাজ গড়ার প্রত্যয়ে দীক্ষা নিয়েছে। সুকুমারের স্বগত উক্তিতে বিষয়টি আমরা লক্ষ্য করি। আমি ফিরে এলাম, সাম্যবাদের গর্ব, তার ইস্পাতের মতো আশা, তার সোনার মতো ফসল বুকে করে ফিরে এলাম। এই গল্পে তিনি যন্ত্রযুগের আবির্ভাবের কথা বলেছেন, প্রকৃতি ও মানুষের মনোজগতের ছবি এঁকেছেন অতি নিখুঁত দক্ষতায়। সুকুমারের ভাষায় এখন সন্ধ্যা হয়ে আসছে, ঝিরঝিরে বাতাসের সঙ্গে শেড ঘর থেকে তেল আর কাঁচা কয়লার ধোঁয়ার গন্ধ আসছে বেশ। আমি বাঁ দিকে শেড ঘর রেখে পথ অতিক্রম করতে লাগলাম। একটু এগিয়ে দেখি লাইনের উপর অনেকগুলো ইঞ্জিন দাঁড়িয়ে আছে, মনে হয় গভীর ধ্যানে বসেছে যেন। আমার কাছে ওদের মানুষের মতো প্রাণময় মনে হলো। এখন বিশ্রাম করতে বসেছে। ওদের গায়ের মধ্যে কত রকমের হাড়, কত কলকবজা, মাথার উপর ওই একটি মাত্র চোখ, কিন্তু কত উজ্জ্বল। মানুষ ওদের সৃষ্টিকর্তা। হাসি নেই, কান্না নেই, কেবল কর্মীর মতো রাগ। এমন বিরাট কর্মী পুরুষ আর আছে? সত্য কথা বলতে কি, এত কলকবজার মাঝে এতগুলো ইঞ্জিনের ভিতর দিয়ে পথ চলতে চলতে আমার শরীরে কেমন একটা রোমাঞ্চ হলো। আমি হতভম্ব হয়ে তাদের মাংসহীন শরীরের দিকে হা করে চেয়ে রইলাম। এই যে উদ্ধৃতাংশটুকু এখানে আমি তুলে ধরলাম, এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে একটি যন্ত্র সভ্যতার বিকাশ ঘটতে চলেছে, যেখানে লেখক নতুন একটা দিনের সূচনা লক্ষ্য করেছেন, যেখানে লেখক নতুন একটি সমাজ ব্যবস্থার সূচনা লক্ষ্য করেছেন। দৃশ্যধি ইঁদুর গল্পটিতে আমরা লক্ষ্য করলাম একদিকে যেমন শ্রেণী শোষণ এসছে, অপরদিকে শ্রেণী সংগ্রামের দিকটিও উঠে এসছে। প্রতীকী তাৎপর্যপূর্ণভাবে লেখক এই বুর্জোয়ারূপী ইঁদুরদের বিনাশের প্রসঙ্গ খুব চমৎকারভাবে তুলে এনেছেন। দৃশ্যধি এবার আসা যাক দাঙ্গা গল্পের প্রসঙ্গে। 1941 সালে এই ভারতবর্ষে হিন্দু মুসলিম যে দাঙ্গা সংঘটিত হয়েছিল, তা সোমেনচন্দ্রের অসাম্প্রদায়িক চেতনায় গভীর অভিঘাত সৃষ্টি করে। মানবতাবাদী সোমেনচন্দ্র ধর্মের নামে এই অধর্মকে মেনে নিতে পারেননি। বাংলা সাহিত্যে দাঙ্গা বিরোধী প্রথম গল্প লেখেন সোমেন। তার গল্পের নামকরণও করেন দাঙ্গা। গল্পের লেখক দেখিয়েছেন কীভাবে এই দাঙ্গার মাঝেও কিছু বিবেক বর্জিত মানুষ সব কিছুকে স্বাভাবিকভাবে নিয়ে হেসে যাচ্ছে। এবং আমরা এক পর্যায়ে লক্ষ্য করি যে একজন ফেরিওয়ালা এই বিকারগ্রস্ত মানুষদের এই হাসির প্রতিবাদ করছে। ফেরিওয়ালার প্রসঙ্গে আসা যাক। লেখক এখানে তুলে ধরেছেন রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছিল পুরনো কাগজের বোঝা নিয়ে। তার পায়ে একটা ময়লা কাপড়ের প্রকাণ্ড ব্যান্ডেজ বাঁধা। সে হঠাৎ থেমে বললে, বাবুরা হাসছেন, হাসুন, আপনাদেরই দিন পড়েছে। গভর্নমেন্টের যেমন পড়েছে, দিন পড়েনি শুধু আমাদের, আমরা মরব। মানবতাবাদী সাম্যবাদী চেতনায় বিশ্বাসী অশোক দাঙ্গার বিরুদ্ধে অবস্থান নিলেও তার ছোট ভাই অজয় উগ্র হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী। অশোকের মতে অজয় একজন হিন্দু সোশ্যালিস্ট। সম্প্রতি দাঙ্গার সময়
জিনিসটির পতন হয়েছে। এই বিষয়ে শিক্ষা নিতেই সে পাগলের মতো ঘোরাফেরা করে, উচ্চস্বরে মানুষের সঙ্গে তর্ক করে, হিটলারের জয়গান করে, হানাহানিতেও প্রচুর আনন্দিত হয়। আবার গল্পের এক পর্যায়ে আমরা লক্ষ্য করি তাদের বাবাও এই দাঙ্গায় নিখোঁজ, কিন্তু অশোকের বিশ্বাস এই দাঙ্গার পেছনে অনেকের স্বার্থ জড়িত। লেখকের ভাষায় অশোক উত্তপ্ত স্বরে বলে, ফ্যাসিস্ট এজেন্ট, বড়লোকের দালাল। আজ বাদে কালের কথা মনে পড়ে যখন হিন্দু মুসলমান ভাই বোনরা বলে গাধার ডাক ছাড়বি, তখন তোর দাদার ডাক শুনবে কে? পেট মোটা হবে কার? স্টুপিড, জানিস দাঙ্গা কেন হয়? জানিস প্যালেস্টাইনের কথা? জানিস আয়ারল্যান্ডের কথা? মূর্খ। এই উক্তিটিতে একদিকে যেরকম এই ভারতবর্ষের দাঙ্গার বিষয়টি এসছে, অন্যদিকে আমরা লক্ষ্য করি যে পুরো বিশ্বেই যেখানে ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে, ধর্মকে নিয়ে রাজনীতির ফলে যেখানে ধর্মের কারণে হানাহানি হচ্ছে, ধর্মের কারণে সংঘর্ষ হচ্ছে, সেই বিষয়গুলোর দিকে লেখক ইঙ্গিত দিয়েছেন। এই একটি মাত্র কথা যে পেট মোটা হবে কার? স্টুপিড, জানিস দাঙ্গা কেন হয়? এই একটি কথা কিন্তু গভীর ইঙ্গিত প্রদর্শন করে। আমরা জানি ভারতবর্ষে যে দাঙ্গাগুলো হয়েছে, এই দাঙ্গাগুলো মূলত একটি রাজনৈতিক অপকৌশল ছাড়া আর কিছু নয়। হিন্দু মুসলিম যে ভ্রাতৃত্ববোধ, এটা আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ, কিন্তু সেই 40-এর দশকে দেশ বিভাজনের প্রাক্কালে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠী নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে বিষবৃক্ষ রোপণ করেছিল, তারই ফল হচ্ছে দেশ বিভাগ। এবং তাদের সে উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই, এই দেশ বিভাগের জন্যই তৎকালীন এই দাঙ্গার জন্ম হয়েছিল। এই কথার কিন্তু স্পষ্ট ইঙ্গিত আমরা সময়ের এই গল্পে অশোকের যে সংলাপ, সেই সংলাপের মধ্যে পাই। সাধারণ মানুষের ধর্মীয় চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের যে বিষয়, সেই বিষয়টির দিকে সোমেন ইঙ্গিত করে গেছেন। সাম্প্রদায়িকতা বিরোধী চেতনার পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধী চেতনাও ফুটে উঠেছে। ব্রিটিশদের এই সাম্রাজ্যবাদী যে মনোভাব, ব্রিটিশদের বিদায় নেওয়ার সময় চলে এসছে, এই বিষয়টিও কিন্তু এই গল্পে ইঙ্গিত প্রদান করে গেছেন লেখক, এবং সেটি উনি করেছেন একটিমাত্র বাক্যে অসাধারণ নৈপুণ্যে লেখক তুলে ধরেছেন এই সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা। আমরা সেই বাক্যটা একটু দেখব। বাইরে ঘন ঘন বাসের হর্ন শোনা যায়, সৈন্যরা টহল দিচ্ছে, যেন কোনো যুদ্ধের দেশ অথবা কোনো সাম্রাজ্যবাদের শেষে শঙ্খধ্বনি, বার্ধক্যের বিলাপ। সাম্রাজ্যবাদ শেষ হতে চলেছে, এই সাম্রাজ্যবাদের অবসান ঘটতে যাচ্ছে। লেখক প্রচ্ছন্ন সে ইঙ্গিতটিও কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে গেছেন। তাহলে এই গল্পে একদিকে যেরকম মানবতাবাদী চেতনা, অসাম্প্রদায়িক চেতনা উঠে এসছে, ঠিক একই রকমভাবে আমরা লক্ষ্য করি যে এই গল্পের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা কিন্তু ফুটে উঠেছে। এই গল্পের এক জায়গায় অশোকের সঙ্গে তার মায়ের কথোপকথনে হিটলারের তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আক্রমণের যে বিষয়টি, সেটিও কিন্তু ফুটে উঠেছে। তাহলে সেখানে ফ্যাসিবাদ বিরোধী যে চেতনাটা, সেটিও লেখক তুলে ধরেছেন। এই ফ্যাসিবাদ বিরোধী চেতনা কিন্তু আমরা ইঁদুর গল্পের মধ্যেও দেখি। অশোকের বাবার সঙ্গে অশোকের যে কথোপকথন হয়, সেই কথোপকথনের এক পর্যায়ে অশোকের বাবা হিটলারের এই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আক্রমণের প্রসঙ্গ কিন্তু তুলে ধরেছিলেন। সবশেষে রণেশ দাশগুপ্তের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করছেন। মানিক বন্দ্যোপাধ্যায় 40-এর এবং 50-এর দশকে প্রগতির ধারাকে
গুণগত পার্থক্যে উন্নীত করেছেন। তার সূচনা হয়েছিল সোমেনচন্দ্রের লেখায়। সোমেনচন্দ্রকে বাংলা ছোট গল্পের সমাজতান্ত্রিক বাস্তববাদীদের একজন পথিকৃৎ বলা যেতে পারে। আমরা সোমেনচন্দ্রের চেতনাকে আমাদের মধ্যে লালন করে প্রগতির এই ধারাকে আরও সামনে নিয়ে যাব, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।